বাংলাদেশ নিয়ে ভারতের অর্ধশত গণমাধ্যম গুজব প্রচারে লিপ্ত, দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় সাবেক সেনা কর্মকর্তাদের। ফ্যাসিবাদের পতনের পরই ভারতীয় চক্রান্ত শুরু, অভিযোগ বিএনপির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার দাবি। নিরবিচ্ছিন্ন টেকসই জ্বালানি নীতি ছাড়া শিল্প উন্নয়ন সম্ভব নয়, সেমিনারে বক্তারা। প্রকিউরমেন্টে উন্মুক্ত প্রতিযোগিতার তাগিদ জ্বালানি উপদেষ্টার। এবং উত্তর জনপদে জেকে বসেছে শীত, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 10 ডিগ্রি সেলসিয়াস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আজম। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর মিথ্যা তথ্য দিয়ে একের পর এক গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। 12 আগস্ট থেকে 5 ডিসেম্বরের মধ্যে ভারতের 49টি সংবাদ মাধ্যম বাংলাদেশ নিয়ে অন্তত 13টি মিথ্যা প্রতিবেদন করেছে, যা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে তিক্ত করে তুলেছে। শুক্রবার এসব তথ্য জানিয়েছেন স্বাধীন তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। ইউনূসের ভাতে মারার ছক ফাঁস হচ্ছে আজ রিপাবলিক বাংলাতে। ভাতে মারতে চান 18 কোটি বাঙালিকে। শুধু মিথ্যা প্রচারণা নয়, বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরিতে নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে ভারত, যেখানে দেশটির স্থানীয় গণমাধ্যমের মিথ্যা খবরের প্রভাব পড়েছে মূলধারার গণমাধ্যমেও। এমন সব তথ্য প্রমাণ উঠে এসেছে তথ্য যাচাই সংস্থা ফ্যাক্ট চেকের মাধ্যমে। তারা বলছে, ভারতের অন্তত 49টি গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী ভুয়া খবর প্রচার বা প্রকাশ করা হয়েছে। শুধু অস্ত্র প্রয়োগ নয়, অন্যান্য যা পারো সেগুলো করে দিয়ে বেরিয়ে যাও। রিউমার স্ক্যানার জানিয়েছে, ভারতের গণমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি 5টি গুজব প্রচার করেছে রিপাবলিক বাংলা। এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত 3টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া কমপক্ষে 2টি করে গুজব প্রচার করেছে রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ ও আজতক। ভুয়া খবর ও গুজবের মধ্যে রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার খবর, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি এবং ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূসের ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি। আছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ভুয়া খবরও। পাহাড়ে আদিবাসীদের উপর আক্রমণ চুপ। মূলত জুলাই গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব, যার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে দুদেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর। সবশেষ ভারত বাংলাদেশিদের ভিসা সীমিত করায় পাল্টা ব্যবস্থা হিসেবে একই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢালাওভাবে আর ভারতীয়দের ভিসা দিবে না বাংলাদেশ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজধানীতে এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আগরতলায় জাতীয় পতাকা অবমাননা, হাইকমিশনের হামলাকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত উল্লেখ করে ভারতের সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণাও দেন তারা। আর জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা সহ ভারতের নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। বাংলাদেশ বিরোধী চক্রান্ত সহ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। প্রকৃতপক্ষে তারা আমাদের স্বাধীনতায় সাহায্য করেনি, দেশকে বিভক্ত করেছিল এবং 53 বছর ব্যাপী তারা আমাদের শোষণ করে আসছে, ষড়যন্ত্র করে আসছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনতাকে সাথে নিয়ে সবাই মিলে ওদেরকে প্রতিহত করব। আমাদের প্রশিক্ষণ দিলে আমরা মুক্তিবাহিনী হয়ে ভারতের যে কোনো অবস্থার যে কোনো স্থানে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারি। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বলেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। সাবকন্টিনেন্টের 8টা দেশ সরকার, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ তো দূরের কথা, এখন
তারা এখন পাগল হয়ে গেছে। বাংলাদেশে যে 17 থেকে 20 কোটি বাঙালি আছে, আমরা সম্পূর্ণ জাতীয়ভাবে ঐক্যমতে আছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এদেশ সবার জন্য সমান এমন মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎকারীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা পরস্পর ভাই ভাই। প্রতিবেশী রাষ্ট্রের উস্কানিতে আমাদের এই সম্পর্ককে বিকৃত করা হয়, আমরা এর জোর প্রতিবাদ জানাই। মাতৃভূমির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। 24-এর গণ অভ্যুত্থানের পর পতিত স্বৈরাচারী সরকার যখন পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে, তারপর থেকেই নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে এই দেশের বিরুদ্ধে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সহ ভারতের আগ্রাসনমুখী নানা পদক্ষেপে এদেশের মানুষ আবার ফুঁসে উঠেছে। তারা চায় তাদের নিজ ভূখণ্ডে তারা স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আয়োজনে এই মিছিল থেকে এমন বার্তাই দেয়া হয়েছে। ওবায়দুল হক মারুফ, মহানা সংবাদ, ঢাকা। গত 15 বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত বলে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেদ এম জাহিদ বলেছেন, শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে ভারত। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আর জানাচ্ছেন তানজিদ ভুইয়া। এই বিজয়ের মাসে আমরা তাদের স্মরণ করছি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ব্যাংক লুটেরা শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে। দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে পার্শ্ববর্তী দেশের আধিপত্য রুখে দেওয়ার কথাও জানান তিনি। ভারতের কাছে তো শেখ হাসিনাই তাদের কাছে বড় প্রমাণ। সে যখন টিকতে পারে নাই, আবার ভবিষ্যতে তাকে এনে এখানে বসিয়ে বাংলাদেশ নিয়ে ছেলে খেলা করবে, এইটা বাংলাদেশের মানুষ হতে দিবে না। এই সরকারকে আমরা বলবো যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হোক, যাতে করে এই ষড়যন্ত্র এদেশের জনগণই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখতে পারে। এদিকে প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব সমাবেশে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেদ এম জাহিদ হোসেন। জনাব তারেক রহমান সাহেব বলেছেন না, আন্দোলনে ছিলেন, আছেন এবং থাকবেন। আগামী দিনে লড়াই হবে আরো কঠিন। দেখেন বন্ধুরা, আস্তে আস্তে আমাদের সামনে কঠিন সময় আসতেছে। এই সময় দরকার ঐক্য, এবং জাতীয় ঐক্যই পারে যে কোনো ষড়যন্ত্রকে ছিন্ন করতে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম ঢালাওভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, একবার বাংলাদেশে এসে কি করুণ, ভয়াবহ এবং নৃশংস তাদের উপর পাশবিকতা চালানো হয়েছে তার দৃষ্টান্ত আপনারা দেখতে পাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচারের দাবিও জানান রিজভী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জ্বালানি সমস্যার সাময়িক সমাধান হিসেবে ভোলা গ্যাস ক্ষেত্র উন্মুক্ত করা হয়েছে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে ডিসিসিআই আয়োজিত সেমিনারে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রকিউরমেন্ট হবে না বলেও জানান তিনি। এতে অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, নিরবিচ্ছিন্ন ও টেকসই জ্বালানি নীতি ছাড়া শিল্প খাতে উন্নয়ন সম্ভব নয়। উষা ফেরদৌসের প্রতিবেদন। শিল্প খাতে দেশের অনুন্নত অবস্থায়ও জ্বালানির ঘাটতি মেটাতে টেকসই ব্যবহার নিশ্চিত করা হয়নি। আবার বর্তমান ঘাটতি মেটাতে নিজ উদ্যোগে গ্যাস সম্পদ উত্তোলনের ব্যবস্থা না করে আমদানির দিকে ঝুঁকছে দেশ। এতে করে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে অর্থনীতি ও বাণিজ্য খাত।
এমন পরিস্থিতিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজন করে সহনশীল দাম ও স্থিতিশীল জ্বালানি শীর্ষক সেমিনারের। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, মানি লন্ডারিং বন্ধ না করে ডলারে পণ্য আমদানি করে কোনো লাভ হবে না। সবাইকে স্বীকার করতে হবে যে দ্য প্রাইস উইল ডিপেন্ড ভেরি মাচ অন দ্য ডলার। আগামী দিনের জ্বালানি সরবরাহ কিন্তু আমাদের দেশীয় উৎস থেকে আহরণ করাটা হয়তো সম্ভব হবে না। তার মানে হচ্ছে যে এই ধরনের যদি এই পরিমাণে যদি জ্বালানি প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো আসলে আমাদের আমদানি নির্ভর হওয়া ছাড়া উপায় নেই। এ সময় শিল্প খাত স্বাভাবিক রাখতে জ্বালানি আমদানির বিকল্প নেই বলে মত দেন জ্বালানি বিশেষজ্ঞরা। বিদ্যুতে আমাদের বর্তমান উৎপাদন খরচ 11 টাকা 51 পয়সা এই বছর, গত 23-24 হয়েছে। এবং আমরা বাল্কে যেটা এটা তো উৎপাদন খরচ জেনারেশনে, সেটা বাল্কে বিক্রি করে, সেখানে 7 টাকায় বিক্রি করা হচ্ছে। সো প্রতি ইউনিটে 4 টাকা 47 পয়সা করে লস হচ্ছে। I can guarantee my last dollar or last টাকা আমার যত কিছু আছে, যে বাংলাদেশের মতো দেশে এই ধরনের ভূপ্রাকৃতিক একটা সিস্টেমের মধ্যে গ্যাস নাই, ইট ইজ ইম্পসিবল। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান বলেন, মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে সরকার, যাতে করে সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করা যায়। উদ্বৃত্ত গ্যাস আছে প্রায় 60 থেকে 70 MMCFD। একটা রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে কুক্ষিগত করতে দেয়া হবে? আমরা উন্মুক্ত করে দেব। আপনারা যদি গ্যাস যারা করতে চান, সেখান থেকে আপনারা এলএনজি করে আপনারা, এটা হচ্ছে সাময়িক সমাধান। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। এছাড়া ডিসেম্বরের মধ্যেই 50টি এবং আগামী বছরে 100টি গ্যাস কূপ অনুসন্ধান করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। ক্লাস্টারের মধ্যে তারা আছে, একটা ইসের মধ্যে আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 20 পয়সা। জনগণের চাওয়ায় ক্ষমতায় এসে জনমতের প্রতি সম্মান দেখিয়েই প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতা ছাড়েন বলে জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনায় একথা বলেন তিনি। এ সময় সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানান তিনি। একই সময়ে 34 বছরেও দেশে গণতন্ত্র ফেরেনি বলে অভিযোগ করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। নাসিমুল বাড়ি সৌরভের প্রতিবেদন। 1990 সালের 6 ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতির পদ থেকে সংবিধান অনুযায়ী পদত্যাগ করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছর 6 ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে সংবিধান সংরক্ষণ দিবস পালন করে আসছে জাতীয় পার্টি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, গণতন্ত্রের প্রতি আনুগত্য দেখিয়ে 1990 সালে হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করলেও 34 বছরেও দেশে গণতন্ত্র ফেরেনি। পদত্যাগ করলে দেশের গণতন্ত্র আরো মজবুত হবে, নির্বাচন আরো নিরপেক্ষ হবে, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। সেই কথাগুলি আজকে 34 বছর যাবৎ কেউ রাখে না। আলোচনায় অংশ নিয়ে দলের চেয়ারম্যান GM কাদের বলেন, জনগণের ইচ্ছাই প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতায় এসেছিলেন, আবার জনমতের প্রতি সম্মান দেখিয়ে তিনি ক্ষমতা ছাড়েন। উনি যেটা জনগণ চাননি এমন কোনো কাজ করেননি। জনগণের রায়ের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। শেষ পর্যন্ত এসে যখন কথা আসলো, আন্দোলন হলো, তখন ওনাকে বলা হলো যে আপনি পদত্যাগ করে এসে নির্বাচন করলে করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যে সরকারের থেকে আপনি দল করবেন, সেই দলের রাজনীতিতে থাকলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। জাতীয় ঐক্যের নামে অন্তর্বর্তী সরকার অনৈক্যের সূচনা করেছে বলেও অভিযোগ করেন তিনি। উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। এ সময় সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান কাদের। একটা সুন্দর নির্বাচন চাই, যে নির্বাচন হবে জনগণের সকল ধরনের মানুষের মতামতের প্রতিফলনের একটি সরকার। নাসিমুল বাড়ি সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। দিনাজপুরে আজকের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছর জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে একই চিত্র পঞ্চগড়ে। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে শিশির। ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা।
ঘন কুয়াশা আর কনকনে বাতাসে হাড় কাঁপানো শীত। দিনাজপুরে তাপমাত্রা এতটাই কমে গেছে যে সাধারণ মানুষের কষ্ট না দেখলে বিশ্বাস হবে না কারোর। জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই চলছে এমন অবস্থা। জীবিকা অর্জনে যারা বাইরে হবে তারা ঘুরতে বাইরে চলে পড়ছে, বাতাস জুড়ুয়া ঠান্ডার জন্য বাইরে যারা বাইরে থাকি। সমস্যা এটা যে রোদ নাই, কুয়াশা। এবার একটু শীত বেশি, হ্যাঁ, এবার শীতের কারণে কাম কাজ করা যায় না, বাইরে যায় না। দুদিন ধরে ঠান্ডার জন্য 9টা সাড়ে 9টার দিকে বাড়িতে যাচ্ছে, তারপরেও প্রচুর ঠান্ডা। আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে দিনাজপুরে বাতাসের আর্দ্রতা 93%। বাতাসের গতিবেগ ঘন্টায় 1 কিলোমিটার। সন্ধ্যা নামলেই শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে আরো। শীতের দাপট বেশ তীব্রভাবে উপলব্ধি হচ্ছে। পাশাপাশি উত্তরে বায়ু সক্রিয় রয়েছে। একদিন তাপমাত্রা সামান্য কিছুটা হ্রাস পেতে পারে, অর্থাৎ শীতের যে অনুভূতি সেটি চলমান থাকতে পারে। এদিকে একই চিত্র উত্তরের জেলা পঞ্চগড়ের। ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। বিনা কারণে ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে রোগী, যার মধ্যে শিশুর সংখ্যা বেশি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। সকালে দাউদকান্দির শায়েস্তানগরের কাছে ঢাকা কচুয়া সড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে 2 শ্রমিক নিহত হয়। অন্যদিকে একই উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় ঢাকাগামী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 1 জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণমূলক সংগঠন ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন ফোসার উদ্যোগে রাজধানীতে হয়ে গেল দিনব্যাপী ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার। সকালে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি অডিটোরিয়ামে উদ্বোধন করেন বিচারপতি জিনাত আরাম। ইন্দোনেশিয়া, প্যালেস্টাইন, পাকিস্তান, রাশিয়া, তুরস্ক, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ প্রায় 30টি দূতাবাস এই চ্যারিটি বাজারে অংশ নেয়। অর্জিত আয় আর্তমানবতার সেবায় ব্যয় করা হবে বলে জানান আয়োজকরা। Proceeds from today's bazaar will undoubtedly bring solace and opportunities to many underprivileged individuals, fulfilling FOSA's mission to uplift lives. I extend my sincere appreciation to the participating foreign missions and contributors whose support underscores their commitment to this noble cause. সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা 14 আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে রাজধানীর শাহ আলী মাজারের সামনে থেকে দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস.এ. সিদ্দিক সাজুর নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর সনি সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে দলের নেতাকর্মীদের সংগঠন বিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান এস.এ. সিদ্দিক সাজু। সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত ও চাঁদাবাজি মুক্ত একটি মিরপুর গড়ে তোলার জন্য সেই প্রত্যয় ব্যক্ত করার লক্ষ্যে আজকে আমাদের এই গণমিছিল। আমরা এলাকার জনগণের পাশে আছি। যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য অনেকেই বহিষ্কার করা হয়েছে। তাই আমরা জনগণকে জানাতে চাই, আপনারা আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করবেন। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বর হামলায় গাজার শরণার্থীর শিবিরে 50 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 6 শিশু ও 5 নারী সহ 20 জনেরও বেশি লোক নিহত হয়েছে। অন্যদিকে উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি ধারাবাহিক বিমান হামলায় কমপক্ষে 29 জন নিহত হয়েছে জানিয়েছেন ওয়াফা সংবাদ সংস্থা। গত 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44,612 জনে। অবশেষে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল। এদিকে তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পিপিপির শীর্ষ নেতারা। প্রেসিডেন্টের অভিশংসনে দেশটির পার্লামেন্টে আজ ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
তাই যদি হয় তাহলে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী হান ডাকসু। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বিরোধীদের দমনে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। সাধারণ জনগণের বিক্ষোভ ও কড়া সমালোচনার মুখে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেন তিনি। এই অবস্থায় শুক্রবার সামরিক আইন জারির জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন ইউন সুক ইয়েল। টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি স্থিতিশীল করার দায়িত্ব তিনি ক্ষমতাসীন দলকে অর্পণ করেছেন। তিনি আরও জানান, প্রেসিডেন্ট হিসেবে অনেকটা নিরুপায় হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরবর্তীতে আর সামরিক আইন জারি না করার প্রতিশ্রুতিও দেন ইউন সুক ইয়েল। তবে প্রেসিডেন্ট তার ভাষণে অভিশংসনের বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে অভিশংসনের বিষয়ে দফায় দফায় জরুরি বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ইউনের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছে, যার ফল জানার অপেক্ষায় পুরো বিশ্ব। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, প্রেসিডেন্ট ইউন যদি অভিশংসিত হন তাহলে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী হান ডাকসু দায়িত্ব নেবেন। তার দায়িত্ব হবে দেশে 60 দিনের মধ্যে একটি নির্বাচন উপহার দেয়া। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশ নিয়ে ভারতের অর্ধশত গণমাধ্যম গুজব প্রচারে লিপ্ত, দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় সাবেক সেনা কর্মকর্তাদের। ফ্যাসিবাদী পতনের পরই ভারতীয় চক্রান্ত শুরু, অভিযোগ বিএনপির, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার দাবি। নিরবিচ্ছিন্ন ও টেকসই জ্বালানি নীতি ছাড়া শিল্প উন্নয়ন সম্ভব নয়, সেমিনারে বক্তারা, প্রকিউরমেন্টে উন্মুক্ত প্রতিযোগিতার তাগিদ জ্বালানি উপদেষ্টার। এবং উত্তর জনপদে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 10 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।